আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভূমি মন্ত্রণালয়ে নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে আলোচনা করব। এখান থেকে কি যোগ্যতা, বেতন আলোচনা করা হবে। পাশাপাশি এখানে কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এটা কিন্তু আপনার রিসেন্টলি অর্থাৎ ৮ তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে আবেদন করবেন। চাইলে আপনি আমাদের থেকেও আবেদন করে নিতে পারবেন। তো বিষয়ে সবকিছু কিন্তু আলোচনা করব। ফুল ভিডিওতে আপনাকে দেখতে হবে, দেন আপনি কিন্তু বিষয়গুলো জানতে পারবেন। তার আগে আমি বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি জব রিলেটেড যে ভিডিওগুলো যখন যে সার্কুলারটা প্রকাশ করা হয়, সেই সার্কুলারটা কিন্তু আমরাই সর্বপ্রথম আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওতে আপলোড করে দেওয়ার চেষ্টা করি। যদিও এই সার্কুলারটা অনেকদিন হয়ে গেল। ২-৩ দিন আগে আপলোড করা হয়েছে। তো আমরা সময় পাইনি ব্যস্ততার কারণে। তো এখান থেকে আমরা দেখব ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয়, উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস সমূহে পদায়নের লক্ষ্যে সাকুল্য বেতনে নিম্নবর্ণিত পদসমূহে প্রকল্প মেয়াদে জুন ২০২৬ অথবা প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত ও অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটা একটা প্রজেক্ট আওয়ারই চুক্তিভিত্তিক, যে এতদিন পর্যন্ত এতদিন আপনি এই জবটা করতে পারবেন। তো এটা একটা আপনার প্রকল্প, একটা প্রজেক্ট, যেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন। তো এটাতে যদি আপনি আবেদন করতে চান, আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো মোটামুটি কিন্তু এখানে অনেকদিন এই প্রজেক্টটা চলবে। আপনি চাইলে আবেদন করতে পারেন। তো এখান থেকে আপনার আবেদন করলে কি হবে? আপনার একটা গভর্নমেন্ট একটা কাজের একটা যদি এক্সপেরিয়েন্স থেকে থাকে, এই বিষয়টা কিন্তু আপনি পরবর্তীতে অন্যান্য জবের ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি এই কাজটা করেন, আপনি যদি এই চাকরিটা করেন, যদিও এটা প্রকল্পের, তো দেখবেন আপনার প্রকল্প কিন্তু একটার পর একটা আসতেই থাকে। তো আপনি দেখবেন যে পরবর্তী আরেকটা প্রকল্পতে যেতে পারবেন, এটা থেকে আবার এটা থেকে গেলে আরেকটা যেতে পারবেন। এইভাবে কিন্তু আস্তে একসময় আপনি একটা ভালো পজিশনে যাইতে পারবেন। তো প্রকল্প যেহেতু এটা একটা ভালো প্রজেক্ট, সরকারি একটা কাজ, তো আপনি কিন্তু এটা দেখতে পারেন এটা। তো আপনি এখান থেকে কিভাবে আবেদন করবেন এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এখান থেকে আপনি কি যোগ্যতা লাগবে এই বিষয়গুলো আলোচনা করা হবে। এদিকে নিচের দিকে অনেকগুলো পদের সংখ্যা আছে, অনেকগুলো পদ আছে, সবগুলো আমরা আলোচনা করব। তো ফুল ভিডিওটা দেখবেন আশা করা যায়। তো ১ নম্বরে আছে সিস্টেম অ্যানালাইসিস্ট। তো এটা একটা পদ। তো এখান থেকে গ্রেড পঞ্চম, ৫তম গ্রেড এটা। বেতন হচ্ছে ৬৬,০০০ টাকা। একজনকে নিয়োগ দেওয়া হবে। অনন্ত ৪০ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। প্রকল্পের ব্যবস্থাপনা ইউনিট কর্মস্থল। তো এই পদের জন্য যা লাগবে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯। তো ১ নম্বরে ক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটারের সায়েন্স থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। সো এরপর যে বিষয়টা এখানে দেওয়া আছে, কোনো সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিত প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনূন্য ৩ বছরের চাকরি। এরপরে গ নাম্বার যেটা আছে, নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃতি কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতায় হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই কি থাকতে হবে? ১ নম্বরে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী উত্তীর্ণ হতে হবে। দেন পরবর্তীতে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে, আপনাকে কোনো একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার উপরে সায়েন্স থাকতে হবে। অর্থাৎ আপনি কম্পিউটারের উপরে যদি আপনার কোর্স করা থাকে বা কম্পিউটার নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন, দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার এখান থেকে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যদি থাকে দেন ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে ৪ বছর মেয়াদী যে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো হচ্ছে আবেদনের এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এরপরে এখানে আছে আপনার হচ্ছে অভিজ্ঞতা আছে। তো আপনার যদি ৩ বছর চাকরির অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরের কর্তৃক কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো এরপর ২ নম্বর যেটা আমরা দেখব, প্রোগ্রামার গ্রেড হচ্ছে ৬। তো বেতন হচ্ছে ৫৬,০০০ টাকা, একজনকে নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি এদিকে কিন্তু বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। আমরা এখান থেকে দেখব।
তো প্রোগ্রামে যে বিষয়গুলো আপনার অবশ্যই লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে, সেখানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রি। তো এটাতেও কিন্তু সেম। এটাতে আপনার কোনো সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিত প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনূন্য 4 বছরের অভিজ্ঞতা। তারপরে আমরা এখান থেকে দেখব নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর যেটা আছে 3 নম্বরে যেটা আছে, এটাতে আপনার পদের নাম হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, গ্রেড হচ্ছে 9তম গ্রেড, 35,000 টাকা বেতন। তো বেতনগুলো কিন্তু অনেক ভালো আছে। যাদের এই যোগ্যতাগুলো আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। প্রকল্পের ব্যবস্থাপনা ইউনিট। তো এটাতে আপনার সেম এই যে যেটা আমি বললাম এই বিষয়টাই থাকলেই হবে আরকি। এই যে এতটুকু এই যে কম্পিউটার এবং এখান থেকে আ কি, কি কি, কি পদে আপনি এই পদের জন্য আপনি ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর যেটা আছে এখান থেকে 4 নাম্বারে, এখানে আপনার প্রশাসনিক কর্মকর্তায় একজনকে নিয়োগ দেওয়া হবে। 11তম গ্রেডের 21,000 টাকা বেতন। কোনো বাংলাদেশের সচিবালয়, ক্যাডার, বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বা স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সো এই হলো মূলত বিষয়। এরপর আমরা এখান থেকে দেখব 5 নাম্বার যেটা, এখানে আপনার হচ্ছে 13তম গ্রেড, এটা কম্পিউটার অপারেটর পদ যেটা। তো এই পদে আপনার বেতন হচ্ছে 19,000 থেকে 28,000 টাকা পর্যন্ত অথবা 17,650 টাকা স্থান ভেদে। তো 120 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। তো আবেদন করতে পারেন এই পদে। তো এটাতে আপনার হচ্ছে আবেদন করতে যে বিষয়টা লাগবে, সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার সায়েন্স মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই হলো মূলত বিষয়। তো এরপর এখান থেকে আবেদনের জন্য যে বিষয়গুলো দেখবো আমরা, আবেদনটা আপনার হচ্ছে আগ্রহী প্রার্থীগণ 11 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে বিকেল 5টা পর্যন্ত। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো অনলাইন ব্যতীত আবেদন ডাকযোগে বা কোনো ধরনের ডাকযোগে বা স্বহস্তে আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এরপর আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে 1/9/2025 তারিখের বয়স, এখান থেকে প্রার্থীর বয়স বিভিন্ন পদের সাথে উল্লেখিত বয়স সীমা যেটা দেওয়াই আছে সেটা আপনারা দেখছেন এখান থেকে এসএসসি সনদের ভিত্তিতে কিন্তু আপনার বয়সটা নির্ধারণ করা হবে। তো যদি কোনো প্রার্থী বাংলাদেশী নাগরিক নন বা কিংবা বাংলাদেশী নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদনটা করতে পারবেন না এই পদের জন্য। তো এরপরেও যারা এখানে বেশ কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষার সময়, অর্থাৎ এগুলো আমরা দেখেই নিতে পারবো মৌখিক পরীক্ষায় কি, কি লাগবে। আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা এখন আবেদন করব। দেন আমরা লিখিত পরীক্ষার জন্য আমরা এখান থেকে দেখব। আমরা লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার পর আমরা এখানে কি, কি কাগজপত্র লাগবে এগুলো আমরা জানতেই পারবো। সো এগুলো পরে দেখলেও হবে। এখানে আপনার সিটি কর্পোরেশন বা আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে কি, কি যোগ্যতা লাগবে, সরি কি, কি হচ্ছে আপনার কাগজপত্র লাগবে সত্যায়িত করতে হবে, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী ইত্যাদি এগুলো আমরা পরে জানতে পারবো। আমাদের মেইনলি যে জিনিসটা জানা দরকার, একটা আবেদন সুন্দরভাবে কিভাবে করা যায় এবং এখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। পরবর্তীতে আমরা মৌখিক পরীক্ষার জন্য আমরা সময় পাবো, তখন এই কাগজপত্রগুলো আমাদের সংগ্রহ করা পসিবিলিটি থাকবে। তো এখানে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণের নিয়ম, করণীয় শর্তাবলীগুলো দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 11/9/2025 থেকে সামনের মাসের 5 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আবেদনটা করতে হবে। তো উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো এরপরে আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর, 300/80 পিক্সেল এবং 300/300 পিক্সেল একটা ছবি কিন্তু ক্রপ করে কেটে নিয়ে আবেদনটা করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র
সাবমিট করার পর পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিক প্রার্থী নিজ নিজ অর্থাৎ আপনি আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো আপনি দিবেন অবশ্যই আপনি বারবার ভালো করে দেখে দেন কিন্তু আপনি সাবমিট দিয়ে কনফার্ম করবেন। তো এখানে দেওয়াই আছে, এখানে এসএমএস এর মাধ্যমে আপনি কিভাবে পেমেন্টটা করবেন এবং কোন পদের জন্য কত টাকা বেতন পেমেন্ট ফি সেটা কিন্তু দেওয়া আছে এখানে। ১ থেকে ৩ নং পদের জন্য ২২৩ টাকা, অর্থাৎ ১ থেকে ৩ নং পদের জন্য ২২৩ টাকা পেমেন্ট ফি। এরপর ৪ নং পদের জন্য ১৫০ যোগ এখানে ভ্যাট সহ ১৬৮ টাকা। ১ থেকে ৩ থেকে ৪ নং পদের জন্য সরি ১ থেকে ৩ নং পদের জন্য ২১৮ টাকা, সরি ২২৩ টাকা। আমি আবারও বলি, এখানে দেখি আমরা ১ থেকে ৩ নং পদের জন্য ২২৩ টাকা, ১ থেকে ৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪ নং পদের জন্য ১৬৮ টাকা, ৪ নং পদের জন্য ১৬৮ টাকা এবং ৫ নং পদের জন্য ১১২ টাকা। এই মোট এখানে সিস্টেম। তো যে যেটাতে আবেদন করবে সেই হিসেবে তার পেমেন্টটা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের যারা আছে তারা মাত্র ৫৬ টাকায় কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এই হলো মূলত বিষয়। আবেদনের পেমেন্টটা কিভাবে দিবেন আপনি? এখানে এক্সাম্পল ভাবে দেওয়া আছে এলএমএপি স্পেস ইউজার আইডি লেখার পরে 16322 নম্বরে আপনি পেমেন্ট করবেন। পরবর্তীতে আপনি ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা চূড়ান্তভাবে কনফার্ম করবেন। এই হলো মূলত বিষয়। আবেদন করতে lmaptele.com.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করবেন। যারা আবেদন করবেন তারা দ্রুতই আবেদন করে নেন। সো আশা করি বিষয়টা আপনারা জানতে পেরেছেন। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনি আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আপনি আপনি কিন্তু এখান থেকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।